ভাইয়া বাসায় ফিরেছে ভাবি, আগামী সপ্তাহে ফিরেছে। মেঘে খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথমে মস্তিষ্কে ঢোকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতেই আকসার চমকে উঠল। মেজবা ফিরছে মানে, তাও আগামী সপ্তাহে। দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন। মেজবার ফুপুরা কাছাকাছি থাকেন বিধেই তারা আগেই চলে এসেছেন। মামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট মামারা রওনা দিয়েছে সকালেই। গতকাল রাতে মেজবা তার আব্বুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে, ভোরে বাসে উঠবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মেজবার মামুনি তো ছেলের ফেরার আনন্দে আত্মহারা প্রায়। সেই রাত থেকে রান্না বান্নার আয়োজন শুরু করেছেন তিনি। রাতে সেমাই রেঁধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন, ছেলে ফিরলেই তাকে খেতে দিবেন। ছেলেটা তার মোটেও মিষ্টি খেতে পারে না, তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়া সেমাই রেঁধেছেন। আচ্ছা, সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে, এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে। রীতিমতো বিরক্ত ও। একজন ফিরছে, তাতে এত আয়োজনের কি আছে? এমন তো না যে 10 বছর পরে বিদেশ বিভুঁয়ে থেকে ফিরে আসছে। মাত্র দিন 15 কেটেছে তার এখান থেকে যাওয়ার। অবশ্যই এসব আদিক্ষেতা মেনে নিতেই হবে, কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে। পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে। আকসা এবার ভাবলো ও আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে। তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন এমন সময়ে এই কাজটা সভাজনক হবে না। ওর শাশুড়ি সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন। এতদিন পরে তার ছেলে বাড়িতে ফিরছে, এই সময় তিনি অবশ্যই চাইবেন না তার বৌমা বাপের বাড়ি চলে যাক। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে। এই আশঙ্কায় আকসা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিল। তখন বেলা পেরিয়ে গেছে, ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। আকসা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল। তখনই জামিয়া আপু বাবুকে নিয়ে আকসার ঘরে এলেন। জামিয়া আপুকে দেখে আকসা চট জলদি বইপত্র বন্ধ করে এসে আপুকে বিছানায় বসার জায়গা করে দিল। জামি আপুকে বেশ সম্মান করে আকসা। আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ, একমাত্র মেজবার সাথেই মন খোলা তিনি। মেজবাও তেমনই চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে, এক অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে। এই জন্য সবাই তাকে বড্ড পছন্দ করে। বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে। আকসাও তার ব্যতিক্রম নয়। জামিয়াপুর কোল থেকে আয়নকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হলো আকসা। উঠে গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ থেকে আয়নের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে ওর হাতে দিল। আয়ন চকলেট পেয়ে খুশি হয়ে আকসার গালে একটানা কতগুলো চুমু খেয়ে আদো আদো গলায় বলল। আকসা মৃদু হাসলো। জামিয়াপুর দিকে চোখ পড়তেই দেখলো আপু ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, যেন আকসাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি। আকসা একটু ইতস্তত বোধ করলো। হঠাৎই জামিয়া আপু বলে উঠলেন, ভাইয়ের সাথে তোমার কথা হয় আকসা? হঠাৎ এমন প্রশ্ন আকসা বিচলিত হলো। মেজবার সাথে তো ওর কথা হয় না। জামিয়া আপুকে কি জবাব দিবে এখন? তাহলে কি মিথ্যা বলবে নাকি সত্যিটাই বলে দিবে? আবার সত্যি কথা বললে যদি 5 কান করে কথাটা ছড়াছড়ি হয়ে যায়, তখন তো আরেক ঝামেলা। জীবনে আপু আকসা আমতা আমতা করতে লাগলো। জামিয়া আপু আচমকা ওকে থামিয়ে দিয়ে বললেন, কথা হয় না তাই তো? আকসা মৃদু চমকালো। জামিয়া আপু এতটা নিশ্চিত হয়ে এই কথা কিভাবে বললেন? অবাক হওয়ার মতোই বিষয়। ওকে আরো বেশি আশ্চর্যজনিত করে জামিয়া আপু বললেন, জানতাম এমনটাই হবে। একটু বুঝে শুনে চলো আকসা, ভাই কষ্ট পাবে। এমন কোনো কাজ কখনো করো না। এমনিতেই আমার ভাইটা কেমন জানো তো, ও
ও সহজে কারোর উপর রাগ করে না, তবে একবার যদি কারো দ্বারা আঘাত পায় তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না। সেটা ভালোবাসার বিষয় হলেও না। আমার ভাইও, ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। একবার কেউ ওর আত্মসম্মানে আঘাত করলে সেই মানুষটাকেও আর কোনো দিনও জায়গা দিতে পারে না, তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে। তাই তোমাকে সাবধান করছি আকসা, একটু বুঝে শুনে চলো। এমনিতেই তুমি যা করেছিলে। আকসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল জ্যামি আপুর দিকে। আপুর মুখে এমন সতর্ক বাণী আকসা কিছুটা বুঝেছিল আপু হয়তো কিছু জানে, তবে আজ তার কথাই মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আকসা কিছু বলতেই যাচ্ছিল, তবে জ্যামি আপু কথা বাড়ালেন না। বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আকসাকে উদ্দেশ্য করে বললেন, আয়ানকে একটু দেখে রেখো, বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো, ওকে ওখানে নেওয়া যাবে না। আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি। আর হ্যাঁ, ভাই তো ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে, কল দিয়েছিল আমাকে। ওয়ান দ্য ওয়েতে আসি, তুমি ঘরটা একটু পরিপাটি করে রেখো। ভাই আবার অগোছল কোনো কিছু পছন্দ করে না। আর তুমি কামিজ পাল্টে পারলে একটা শাড়ি পরে নিও, কেমন? আসি আমি। জ্যামি আপু বাইরে চলে গেলেন। আকসা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়ল। তার মানে জ্যামি আপু সব জানেন, সবটাই। কবে থেকে জানেন? হয়তো সেই শুরু থেকেই, কারণ আকসা এতদিনে কথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেজবা এবং জ্যামি আপু আপন ভাই বোনের মতো, বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের। মেজবা জ্যামি আপুকে সব কথা শেয়ার করেন, যখন যা ঘটে সব কিছুই। জ্যামি আপু আকসাকে কেমন ভাবে দেখেন কে জানে। আকসা ভেবেই চরম অস্বস্তিতে পড়ল। ওর পড়ার টেবিলের ওপরে রাখা কিউব আর স্ট্রেস বলটা এনে আয়ন বাবুর হাতে ধরিয়ে দিয়ে ঘরটা পুরো দমে পরিপাটি করে গুছিয়ে ফেলল। ওর কানে একটা কথাই বারবার বাজছে, আমার ভাই অগোছল কোনো কিছু পছন্দ করে না। সবকিছু পরিপাটি করে গোছানো হলেও আকসার শাড়ি পরলো না। পরনে সেই পোশাকটা ছিল, সেটা পাল্টেও ফেললো না। খোলা চুলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের এক পাশে ফেলে রাখলো। আয়নকে জ্যামি আপুর কাছে দিয়ে সরে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকসা। তখনই রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওর চেঁচামেচিতে কানের 12টা বেজে গেছে আকসার। ওর কানে হাত চেপে ধরে রেখে ব্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে রিমু, চেঁচাচ্ছ কেন? ভাইয়া, ভাইয়া এসেছে। রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। আকসার চরম বিরক্ত হয়ে বলল, তাতে আমি কি করব? এত এক্সাইটেড হওয়ার কি আছে? রিমু আকসার বিরক্তিটা ধরতে পারল না। ও পুনরায় বলল, তাহসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে। ভাইয়ার হাতে অনেকগুলো লাগেজ আর বেডিং, তো ওই যে আসছে মনে হয়। নিচতলায় গেটের কাছ থেকে তাহসিনের আনন্দে করা চেঁচামেচি শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকসাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনি সোজাসুজি গেট। ব্যালকনি থেকে সোজা নিচের দিকে তাকাতেই আকসা দেখতে পেল মেজবা তাহসিনের সাথে দাঁড়িয়ে আছে। মেজবার হাতে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র সানগ্লাসটা। তাহসিনের হাতে সব লাগেজ আর ব্যাগ। রিমু আকসাকে ওখানে রেখেই বাইরে দৌড় দিল। আকসা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই এত বেশি খুশি হয় কেন। মনে হয় যেন ঈদের চাঁদ উঠেছে আকাশে। আকসার তো কোনো আনন্দই হচ্ছে না, বরং মনে মনে উল্টো আরো আতঙ্কিত হচ্ছে ও। তাহসিন লাগেজগুলো নিয়ে আগেই গেটের ভেতরে ঢুকে কেচি গেট খুলে বাসার ভেতরে চলে আসলো। মেজবা হাঁটছিল পেছনে। হঠাৎ দাঁড়িয়ে গেল ও। আকসা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবা ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে। কারো কল এসেছে বোধ হয়। আকসার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো। এই কথা সেই কাজ। ও দ্রুত ব্যালকনি ছেড়ে ঘরের ভেতরে যেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আকসা যখন বেরিয়ে আসলো তখন ওর হাতে একটা নীল রঙের মগ। এই মগ গোসলের কাজে ব্যবহৃত হয়। মগ ভর্তি পানি টুইটুম্বর। আকসা ব্যালকনিতে এসে দাঁড়ালো। মেজবা তখনই ফোনে কথা বলায় ব্যস্ত। আকসা 2 মিনিট অপেক্ষা করলো। মেজবা কথা বলা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ
ও মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল। সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবার মাথা ছাড়িয়ে গায়ের উপর পড়ল। মেজবার পরনের অফ হোয়াইট টি শার্ট আর সম্পূর্ণ ভিজে গেল, সাথে প্যান্টও। আকসা ক্রুর হেসে বিড়বিড় করে বলল, স্বাগতম জনাব মেজবাহ ইফতেখার। চোখের পলকে আকসা সেখান থেকে দৌড়ে সরে গেল। মেজবা আকস্মিক এমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে ও পানি পড়ার উৎস খোঁজার জন্য উপরে তাকাতেই নিজ রুমের ব্যালকনির দিকে চোখ গেল ওর। পানিটা ওখান থেকেই ফেলা হয়েছে। এছাড়া বাসার আর কোনো ঘরের ব্যালকনি এই গেটের মুখোমুখি নয়। মেজবার এতটুকু বুঝতে কিঞ্চিত অসুবিধাও হলো না। ও একদম শান্ত রইল। গটগট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আকসা তাদের ঘরে নেই। মিহি আর রিমোর একটাই ঘর। সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপটি মেরে বসে আছে ও। শুনেছি মেজবা এসেই আগে নিজ ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে এসে ড্রয়িং রুমে বসেছে। তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল। সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে, তবে মেজবা কাউকে কিছুই বলেনি। এই দিয়েই মিহি আর রিমো ওর সামনে কিছুক্ষণ আলোচনা করলো। আকসা ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে। আকসাকে বাইরে ডাকা হয়েছে একবার, তবে ও মাথা ব্যথার দোহাই দিয়ে এই ঘরেই রয়ে গেছে। রাত 8টা অবধি ও এই ঘরে একা নিশ্চিন্তেই বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ রিমো বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি জলদি ঘরে যাও, ভাইয়া তোমাকে জরুরি তলব করেছে। মেজবা ডেকেছে, এখনই এই ঘরে যেতে হবে। আকসার বুকে কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো ওর। আজ মেজবা বোধহয় ওকে এই ব্যালকনি থেকেই ছুঁড়ে ফেললো। আকসা 5 মিনিট যাবত ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেজবা ওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এখনো। ও ঘরের বাইরে থেকে ভেতরে মেজবাকে ড্রয়ারে নিজের জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখতে দেখে আর প্রবেশ করেনি। বাইরে থেকে দরজায় কড়া নেড়েছে, তবে মেজবা এখনো অবধি ওকে ভেতরে প্রবেশের কথা কিছু বলেনি। আকসার বরাবরই ধৈর্য কম। 5 মিনিট ওর কাছে কালক্ষেপণে অনেকটা সময়। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওর পায়ে ঝিম ধরে গেছে। আকসা পুরো স্ক্রল করে সময় কাটাতে লাগলো। নিউজ ফিডে ঢুকে সবে একটা রিলস দেখতে ব্যস্ত হয়েছে। তখনই ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। ভেতরে আসো। কথাটা শোনা মাত্রই আকসা আর বিলম্ব না করে চটজলদি ভিতরে প্রবেশ করলো। সর্বপ্রথম ওর চোখ বিছানার দিকে গেল। লাকেজটা বিছানার উপরে হাট করে মেলে রাখা। মেজবা কি সব ইংরেজি বই পড়ে সেগুলো বিছানার ওপরেই রাখা। মেজবার ঘরে একটা মাঝারি আকৃতির বুক সেলফ আছে, সেখানেই বইগুলো অবস্থান করে সর্বদা। ইংরেজির প্রতি বরাবরই অনীহা থাকায় আকসা কখনো বইগুলো ছুঁয়েও দেখেনি। মেজবা বোধ হয় বাসায় ফিরেই নিজের ঘরের সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়েছে। ঘরটা দেখে আপাতত সেরকমই মনে হচ্ছে আকসার। বেশ পরিপাটি লাগছে। মেজবা বইপত্র সব একত্র করতে ব্যস্ত। আকসা ওর পেছনে মিনিট খানেক যাবৎ দাঁড়িয়ে আছে, তবু যেন মেজবা ওকে তোয়াক্কা করছে না। উপেক্ষায় শেষমেশ অধৈর্য হয়ে আকসাই উৎকণ্ঠার সহিত বলে উঠল, ডেকেছেন? না ডাকলে তোমার এখন উপস্থিত থাকার কথা। আকসার প্রশ্নের বিপরীতে পেছনে ঘুরে মেজবা পাল্টা প্রশ্ন করল, সূক্ষ্মভাবে অপমান। ক্ষণিকের জন্য আকসা হজম করে নিল। মেজবার লাকেজের বাকি জামা কাপড় ড্রয়ারে রাখতে রাখতে আকসাকে উদ্দেশ্য করে বলল, 8:30 বাজে এখন, 9টার মধ্যে রেডি হবে। 1 মিনিটও লেট হয় না যেন। শেষোক্ত কথাতে একটু সতর্ক বাণী শোনা গেল। আকসা জিজ্ঞাসা করতে গেল, কিন্তু এখন রেডি হব কেন? কোথায় যাব এত রাতে? কিন্তু মেজবা ওর প্রশ্ন শুনেও শুনল না। শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকসা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কি হচ্ছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন হুটহাট তৈরি হবেই বা কেন? আকসা উদ্বিগ্নভাবে দ্বিধাগ্রস্ত হয়ে ঘরের বাইরে বের হলো। ড্রয়িং রুমে বাচ্চা কাচ্চা সবাই বসে হই হট্টগোল করছে। বাড়ির অধিকাংশ পুরুষেরা বাইরে।
মহিলারা রান্নাঘরে রান্না করতে এবং গল্প গুজবে ব্যস্ত। আকসা ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের একপাশে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলো। তখনই কোথা থেকে ছোট চাচি ছুটে এসে খপ করে আকসার হাত ধরলেন, অস্থিরভাবে বললেন, তুমি এখানে মা? তোমাকে আরও সারা বাড়িতে খুঁজছি আমি, চলো আমার সাথে। ছোট চাচি আকসাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। আকসা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে চাচি? ছোট চাচি ওকে তার নিজের ঘরে নিয়ে এসে আলমারি খুলে জামা কাপড় ঘাটাঘাটি করতে করতে জবাব দিলেন, আজ তোমাদের মেজবার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত। ছেলেটার নাম রিফাত। মেজবার আসার খবর শুনি নাকি ছেলেটা তার বউকে নিয়ে তোমাদের জন্য রাতের খাবার আর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আরও কারা জানি থাকবে। মেজবাকে ফোন করেছে কিছুক্ষণ আগে। মেজবা প্রথমে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল, কিন্তু ছেলেটা একা হাতে সব কষ্ট করে করেছে বলে পরে মেজবাকে কল করে জানালো যাবে সেখানে, না গেলে আবার বন্ধ দেখায়। রিফাত বলেছে অবশ্যই যেন তোমাকে নিয়ে যায় মেজবা। ওদের বাসা একটু দূরে তো, মফ সম্বলের ওই দিকে যেতে অনেকটা সময় লাগবে, তাই মেজবা তাড়াহুড়ো করছে। আমাকে বলল তোমাকে যেন জলদি করে তৈরি করিয়ে দেই, শাড়ি টাড়ি পরে একটু বইয়ের মতো সেজে যেও, বুঝেছ মা? নতুন বিয়ে হয়েছে তো তোমাদের, মেজবার পরিচিত জনের বাসায় যাচ্ছ, দেখে যেন বোঝা যায় তুমি নতুন বউ। নাও এই শাড়িটা পরো এখন। আমার শাড়ি এটা, তোমার চাচা একবার টাঙ্গাইলে গিয়ে নিয়ে এসেছিলেন, অনেক যত্ন করে তুলে রেখেছিলাম, তুমি পরলে খুব খুশি হব। একটা গাঢ় বেগুনি রঙের কাতান বেনারসি শাড়ি আকসার হাতে ধরিয়ে দিলেন ছোট চাচি। শাড়িটা ভীষণ সুন্দর। আকসার শাড়ির প্রতি অবসেশনটা বরাবরই অনেক বেশি। শাড়ি সংগ্রহের প্রতিও বড্ড ঝোঁক আছে ওর। একবার শপিং মলে ঠিক এরকম রঙের প্রায় কাছাকাছি নকশার একটা শাড়ি দেখেছিল ও, তবে সেদিন ওর আম্মুর তারা থাকায় আর কেনা হয়নি। সেই আফসোস আকসার আজও মেটেনি। তবে এই শাড়িটা হাতে পেয়ে মনে মনে বড্ড আনন্দিত হলো ও। শাড়িটা হাতে নিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ছোট চাচি ওকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আকসা দ্রুত চাচিদের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গেল। দেখলো মেজবা ততক্ষণে ওয়াশরুমে থেকে বেরিয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আকসা এই ফাঁকে দ্রুত পেটিকোট আর ব্লাউজ বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জি ভাইয়া, আমি আর আমার ওয়াইফ আসছে। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কথার খেলাপ করি না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা শিওর আসছি। এই তো ধরেন আনুমানিক 9:30 বেজে যাবে। আচ্ছা আচ্ছা, ভাবিকে বেশি কষ্ট দিয়েন না, সিম্পলি কিছু করলেই হবে। রাখছি তাহলে এখন। রিফাত ভাইয়ের সাথে কথা বলা শেষ করে মেজবা ফোনটা রেখে ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করতে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। আকসা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে আতিপাতি করছে। মেজবার হাতে থাকা ফোনটা আরো বেশি শক্তভাবে মুঠোবন্দি হলো। আকসা শাড়ি খুব ভালোভাবেই পরতে পারে, এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠান পরিচিত মেয়েদের পরিয়ে দিয়েছে বহুবার। তবে এই শাড়িটা তুলনামূলক যথেষ্ট বড়, এই জন্য আকসার একা হাতে সবটা সামলে পড়তে একটু কষ্ট হচ্ছে। কেউ এসে যদি আঁচলটাও মিনিট কয়েকের জন্য ধরে রাখতো তবে ওর জন্য একটু সুবিধা হতো। মেজবাকে দেখে আকসা তড়িৎ গতিতে ব্লাউজের খোলা পিঠের ওপর সামনের চুলগুলো টেনে ছড়িয়ে দিল যাতে পিঠ দেখা না যায়। আকসা ভাবলো এখনই মেজবা এসে ওকে বলবে। শাড়ি পরতে আমি হেল্প করি তোমাকে। আকসা তখন নিজের খোলা চুলগুলো মেজবার মুখের ওপর ছাপটা মেরে খুব ভাব নিয়ে জবাব দেবে। না, আমার কারো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আকসা অপেক্ষা করতে লাগলো কখন মেজবা এগিয়ে এসে এই কথা বলবে এবং বিপরীতেও কড়া জবাবটা দেবে। তবে এমন কিছুই ঘটলো না। মেজবা মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে এরপর গটগট পায়ে হেঁটে ওকে পাশ কাটিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘরের বাইরে চলে গেল। আকসা হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল শাড়ির আঁচল হাতে নিয়ে। মেজবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে।
আকসাকে একবার রিমুকে দিয়ে ডাকতে পাঠিয়েছে। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার ওপর এই মেয়ে আরো বেশি দেরি করছে। মেজবা বারবার হাত ঘড়িতে সময় দেখছে, সহজে অধৈর্য হয় না ও। তবে এদিকে রিফাত ভাইয়া কল দিচ্ছেন বারবার, এই জন্যই মেজবা আকসার দেরি করাতে বিরক্ত হচ্ছে বেশ। ও মুখ উঠিয়ে সামনে তাকাতেই দেখলো কেচি গেট খুলে বের হচ্ছে আকসা। মেজবার ব্রুক স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। আকসার পরনে বেগুনি রঙা শাড়ি, কানে আর গলায় স্বর্ণের দুল এবং গহনা, নাকে ছোট্ট একটা ডাল আকৃতির নাকফুল, হাতে দুটো চিকন বালা, পায়ে সেমি হিল। মেজবা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আচ্ছা, দ্রুত তাড়াহুড়ো করে হেঁটে এগিয়ে এসে বলল, চলেন। ওঠো। মেজবার গম্ভীর কণ্ঠস্বর শুনে আকসা ব্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উঠবো মানে? বাইকে ওঠো। বাইকে? কেন? তো কি আমার মাথা উঠতে চাচ্ছ? আকসা হতভম্ব হলো, আমতা আমতা করে বলল, আমি বাইকে উঠি না কখনো, এমনকি ভাইয়ার বাইকেও না। ভয় লাগে আমার। গাড়িতে চলুন না প্লিজ। মেজবা বাইকে উঠে বসে শান্ত স্বরে কথাটা বলতেই আকসা এবার কিছুটা ভরসা পেল। হাতের আড়ং থেকে সপ্তাহ দুয়েক আগে কেনা নতুন পার্সে ফোনটা রেখে উঠে বসলো বাইকে। আকসা উঠতেই মেজবা বাইক স্টার্ট দিল। আকসার মাথা ঘুরছে, সামনের দিকে ভয়ে তাকাতে পারছে না ও। বাইকের স্পিড এতটা বেশি, রীতিমতো ভয় হচ্ছে আকসার। এটা বড় রাস্তা, দুভাগের সমান রাস্তাটা এদিকে এসে প্রায় এক ভাগ হয়ে গেছে। মেজবা বাইকে ওঠার আগে ওকে বলেছিল আস্তে চালাবে, অথচ এখন এতটা জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে সামনে গিয়ে বোধহয় আস্তে পড়বে বাইকটা। অথচ দুপাশ দিয়ে বড় বড় বাস ট্রাক যাচ্ছে, রাস্তার পাশে সারি সারি গাছপালা, ঢালুতে ধান ক্ষেত, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এবার মেজবা বোধহয় সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে। আকসার চুল বাতাসে উড়ছে অনবরত, শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রেখেছিল আকসা। এবার ওর বুক ধক করে উঠল, কেঁপে উঠল। ও দ্রুত মেজবার বুকে দুই হাত জড়িয়ে ধরে রেখে জোরে গলায় অস্থিরভাবে প্রশ্ন করলো, কি করছেন মেজবা? এত জোরে বাইক কেন চালাচ্ছেন? আকসার কণ্ঠ শুনে মেজবা বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। মৃদু হেসে জবাব দিল, অ্যাজ মাই উইশ। প্লিজ আস্তে চালান মেজবা, ভয় পাচ্ছি আমি। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। সে সরি। হোয়াট? মেজবার কথা শুনে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আকসা। মেজবা নির্বিকার ভাবে পূর্ণনায় বলল, সে সরি। আকসা এতক্ষণে বুঝতে পারলো পুরো ব্যাপারটা। মেজবা কেন এত স্পিডে বাইক চালাচ্ছে সেটাও বুঝে গেল ও। ইঙ্গিতটা বোঝা ওর জন্য খুব একটা কঠিন নয়। আকসা হয়তো বিহম্বল হয়ে গেছে। সামান্য একটা কারণের জন্য মানুষ এমন করতে পারে, তবে এই মুহূর্তে বিরোধ করা জরুরি নয়। মেজবা ওকে নিশ্চুপ থাকতে দেখে বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। একটা বড় ট্রাক একদম মেজবার বাইকের গা ঘেঁষে বেরিয়ে গেল। আকসা প্রায় কেঁদেই ফেলল। পেছন থেকে নিজের হাত দুটো মেজবার বুকে জড়িয়ে ধরে শার্টের কাছের অংশটুকু শক্তভাবে আঁকড়ে কান্নার রত আকুল কণ্ঠে বলে উঠল, সরি মেজবা, না বুঝে ভুল করে ফেলেছি। একটা বাজে মজা করে ফেলেছি। আপনার গায়ে পানি ফেলা উচিত হয়নি আমার। আর কখনো এমন করব না। আই এম রিয়েলি সরি। আকসার আকুল কণ্ঠস্বর আর সরি শব্দটা শুনে মেজবা এবার বাইকের গতি কমিয়ে দিল। হালকা হেসে বিড়বিড় করলো, টিট ফর ট্যাট। রিফাত ভাইয়াদের বাসাটা দোতলা, ছোটখাটো তবে বেশ গোছানো এবং সুন্দর কারুকার্যের, মার্জিত রুচিশীল পরিবেশ যাকে বলে। বাসার ভেতরটা বাঙালিয়ানা ছাপ দিচ্ছে। আকসা এখানে আসার পর থেকেই ঘুরে ফিরে শুধু চারপাশটা দেখছে। রিফাত ভাইয়ের স্ত্রী সাথী আকসাকে ঘুরে ফিরে চারপাশটা দেখে বললেন, চলো তোমাকে পুরো বাড়িটা ঘুরে নিয়ে আসি। আকসা দ্বিমত করলো না। সোফায় রিফাত ভাইয়া এবং আরো দুজনের সাথে বসে মেজবা আড্ডা দিচ্ছে। বাকি দুজন ছেলেও যে মেজবার পরিচিত এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক সেটা মেজবার
মন খোলা কথাবার্তা এবং ঠোঁটের কোণের হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সাথী ভাবির রান্না বান্না শেষ। তবে সবাই বলছিল কিছুক্ষণ পরেই খেতে বসবে তারা, তাই এখনো খেতে দেওয়া হয়নি। তারা যখন বলবে তখন খাবার দেয়া হবে। আকসা একবার আলোচনায় ব্যস্ত মেজবাকে এক পলক দেখে সাথী ভাবির সাথে উঠে চলে গেল। ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং রান্নাঘরে আলো জ্বললেও বাড়ির বাদ বাকি অংশে কোথাও আলো নেই। নিচতলায় এক ঘর ভাড়াটিয়ারা থাকেন, তারা গ্রামে বেড়াতে গিয়েছেন। আর দোতলায় শুধুমাত্র রিফাত আর সাথী থাকেন। এটা রিফাতের বাবার গড়া বাড়ি। বাবা মা মারা যাওয়ার পর তাদের একান্ত ছোট্ট একটা সংসার এখানে। শুধুমাত্র তারাই থাকেন এই নিরিবিলি বাড়িতে। এই কারণে কোনো মেহমান আসলে তারা ভীষণ খুশি হয়। আকসাকে বাসার ভেতরটা ঘুরে দেখাতে দেখাতে এসব গল্পই দিচ্ছিলেন সাথী ভাবি। সে আকসার চাইতে সম্ভবত বছর 2-এর বড় হবে। এই জন্য আকসা ভাবি সম্বোধন করছিল বারবার। এক পর্যায়ে সাথী বলল, আমাকে আপু বলে ডাকতে পারো। আকসা এতক্ষণ কিছুটা দ্বিধান্বিত থাকলেও সাথীর সাথে কথাবার্তা বলে এবার ধীরে ধীরে সহজ হলো। মেয়েটা বেশ মিশুকের স্বভাবের, খুব দ্রুতই ওর সাথে সহজ হয়ে গেছে। আকসা মৃদু হেসে সাথীর কথার জবাবে বলল, আচ্ছা। সাথী আকসাকে তাদের ঘরের ব্যালকনিতে নিয়ে গিয়ে গাছ দেখিয়ে সেসব গাছ এখানে আনার গল্প করতে ব্যস্ত হলো। আকসার সাথীর কথা শুনতে শুনতে অন্যমনস্ক হলো। মেজবার ওই হাস্যোজ্জ্বল মুখটা মানসপটে ভেসে উঠছে বারবার। বিয়ের আগে মেজবার সাথে রেস্টুরেন্টের সেই সাক্ষাতের দিন এমনই হাসি দেখেছিল আকসা। বিয়ের দিন তো মেজবার মুখও দেখতে পায়নি। এরপর আজ বিয়ের পর প্রথম সাক্ষাতে যতবার মেজবাকে ওর মুখোমুখি দেখেছে, একবারও লোকটার মুখে হাসি দেখেনিও। অন্তত আকসা সামনে থাকলো তো নয়, কই অন্যদের সামনে তো খুব হাসি খুশি থাকে মেজবা। আকসার সামনে আসলেই কেমন গম্ভীর হয়ে যায়। আকসা বেশ বুঝতে পারছে, তবে কিছু বলেনিও। সাথী হঠাৎ আকসাকে অন্যমনস্ক হতে দেখে ওর বাহু ঝাঁকিয়ে বলল, কি হয়েছে? তুমি হঠাৎ চোখ মেরে গেলে কেন? মন খারাপ নাকি? আকসা চকিতে হুঁশে ফিরে মাথা নেড়ে না বোঝালো। সাথী মুচকি এসে বলল, নতুন বিয়ে, তোমার সবসময় হাসি খুশি থাকার কথা, তা না মুখটা কালো করে আসছো। কি আমার দেবতা তোমার ভালো পায়নি? আর তো কথা, আমার দেবরের মতো এমন বদলোক 10 গাঁও খুঁজলেও পাওয়া যাবে না। ও আমাকে বড় বোনের মতো মানে, আর রিফাতকে তো নিজের ভাইয়ের মতো। কখনো ওকে পর মনে হয়নি। আমার বিশ্বাস ও তোমাকে খুব ভালো রাখবে। সাথীর কথা শুনে আকসা কিঞ্চিত হাসলো। হাসিটা যে খুব আনন্দের তা ঠিক নয়, বরং নিজের ওপরে উপহাস করেই হাসলো বটে। সাথী এবেলায় তারা দিল খেতে বসার জন্য। আকসা ওর পিছু পিছু ঘর থেকে বের হলো। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। সাথী খাবার সার্ভ করছে, ওকে হেল্প করছে রিফাত। আকসা সাথীকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সাথী ওকে ধমক দিয়ে খেতে বসিয়েছে। আকসা মেজবার পাশে চেয়ারে বসে আছে, শাড়ির আঁচলটা সামান্য ওপরে তুলে নিয়েছে ও, না হলে খেতে অসুবিধা হবে। বিপরীত পাশে চেয়ারে বাকি 2জন ছেলে বসে আছে। আকসা সবে হাত উঠিয়ে এক লোকমা খাবার মুখে তুলেছে, তখনই পাশ থেকে গম্ভীর গলায় নিচু কণ্ঠস্বর শোনা গেল, শাড়ির আঁচল নামাও। আকসা খাওয়া বন্ধ করে চকিতে মুখ ঘুরিয়ে মেজবাকে দেখলো। মেজবার দৃষ্টি আকসার দিকে নয়, বরং খাবারের প্লেটের দিকে। সামনের দিকে তাকিয়েই নিজের মতো খাবার খেতে ব্যস্ত ও। মেজবার কথা শুনে আকসার নিজের দিকে এবার ভালোভাবে তাকিয়ে দেখলো হাত ওঠানোর কারণে ওর শাড়ির আঁচল কোমরের কাছ থেকে সামান্য উঠে গিয়ে পেট হালকা দেখা যাচ্ছে। আকসা রীতিমতো অস্বস্তিতে পড়লো। ভাগ্যিস সামনের মানুষগুলো খাবার খাওয়ায় ব্যস্ত, এদিকে খেয়াল করেনি তারা। তার আকসা দ্রুত আঁচল নামিয়ে দিয়ে এরপরে
ধীরে সুস্থে খেতে লাগলো। ডিমের কোরমা দিয়ে খাওয়া শেষ করতেই সাথে নারিকেল দুধ দিয়ে রান্না করা চিংড়ি ভুনার বোলটা নিয়ে এগিয়ে আসলো। মেজবার পাতে এক চামচ চিংড়ি ওঠাতে যাবে তৎক্ষণাৎ আকসা জিজ্ঞাসা করে উঠল, এটা কি চিংড়ি আপু? গদা চিংড়ি। সাথে জবাব দিতেই আকসা তড়িৎ গতিতে অস্থিরভাবে বলে উঠল, ওনাকে এটা দেবেন না প্লিজ, ওনার গলদা চিংড়িতে মারাত্মক অ্যালার্জি আছে। আকসার কথা শুনে সবাই মিটিমিটি হাসলো। আকসা অস্বস্তিতে পড়ল। মেজবার মামুনি আজ ছেলের ফেরা উপলক্ষে রান্না করার সময় মেজবার গলদা চিংড়িতে অ্যালার্জির কথাটা বলেছিলেন। সে কথা ভালোভাবে মনে আছে আকসার। ও ঘাড় ঘুরিয়ে মেজবার দিকে তাকাতেই দেখলো মেজবা ওর দিকেই সরু চোখে তাকিয়ে আছে। আকসা তাকানো মাত্রই দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল মেজবা। রিফাত সোফায় মেজবার পাশে বসে ওকে অনবরত বোঝাচ্ছে, বারবার করে বলছে, আজ থেকে যা মেজবাহ, আমাদের এদিকটা রাতের দিকে পরির ভালো না। তুই একা থাকলে তোকে যেতে নিষেধ করতাম না, কিন্তু সাথে তো আকসাও আছে। ইদানিং এদিকটায় ডাকাত পড়ছে বেশ, আর ঝোপঝাড়ি নিশাখাদ্যের আস্তানা তো আছেই। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। মেজবা আজ রাতে এখান থেকে যেতে নারাজ ছিল, তবে রিফাতের অনুরোধে শেষ পর্যন্ত আর না করতে পারলো না। মেজবার সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে সাথে গিয়ে ওদের জন্য একটা ঘর খুলে গুছিয়ে রেখে আসলো। ঘুমানোর আগে সবাই ড্রয়িং রুমে বসেছে। রিফাতের বন্ধু এবং জুনিয়র শাফিন আর আফসির এখনো আছে। বাইক নিয়ে এসেছে ওরা, আর কিছুক্ষণ আড্ডা দিয়েই বাড়ি ফিরবে। মেজবা রিফাত আর আসফিরের সাথে কথা বলতে ব্যস্ত। আকসাও সাথে সাথে গল্পে মগ্ন। তখন হঠাৎ শাফিন নামক ছেলেটা আফসাকে উদ্দেশ্য করে ধীর গলায় বলে উঠল, আপনাকে এই শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। আকসা যেই সোফায় বসে আছে যে সেটার সামনাসামনি সোফাতেই শাফিন বসা, সুতরাং কথাটা মুহূর্তেই কর্ণগোচর হলো আকসার। ও ব্রু কুচকে শাফিনকে এক পলক দেখলো। সাথীর সাথে কথা বলা কালীন এতক্ষণ ওর অনুভব হচ্ছিল সামনে সোফায় বসা ছেলেটা বোধহয় ওর দিকেই তাকিয়ে আছে। এবার ছেলেটা এমন কথা বলার পরে নিশ্চিন্ত হলো আকসা। চরম বিব্রত বোধ করলো ও, কিছু বলতেও পারলো না। নড়ে চড়ে উল্টো দিকের সোফায় মুখোমুখি ঘুরতেই দেখলো মেজবা কথা বলা বন্ধ করে দিয়েছে, আকসার দিকেই তাকিয়ে আছে। একবার আকসাকে দেখে আরেকবার শাফিনকে দেখছে। ওদিকে রিফাত ভাইয়া অনবরত কথা বলেই চলেছে। মেজবার সেসবে মনোযোগ নেই। বাকিরা যদিও শাফিনের বলা কথাটাকে একেবারেই গুরুত্ব সহকারে নেয়নি, তবে আকসার ভালো লাগলো না। মেজবার গম্ভীর মুখটা খেয়াল করেছে আকসা। বাকিটা সময় আসবে গুটি সুটি মেরে বসে রইল ও। রাত তখন প্রায় 1:30। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সবাই ঘুমাতে ব্যস্ত এখন। আকসাকে সাথে অতিথি ঘরে নিয়ে গেছে সবে মাত্র। আকসা কোনো পোশাক আনেনি। এখানে যে থাকবে সেই পরিকল্পনাই তো ছিল না। আকসা আরো অস্বস্তিতে পড়েছে। এই ভারী কারু কাজের শাড়ি পরে ঘুমাবে কিভাবে? আকসা দাঁড়িয়েছিল ঘরের মাঝখানে। হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ হতেই ও চট করে পেছনে ফিরে তাকালো। ভেজানো দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে মেজবা। এতক্ষণ রিফাত ভাইয়ের সাথে কথা বলছিল ও। আকসা তো ভেবেছিল মেজবা বোধ হয় এই ঘরে আসবেই না। বিয়ের পরে এই প্রথম তাদের একসাথে রাত কাটানো। আকসা একদম টান টান সোজা হয়ে দাঁড়িয়ে মেজবাকে দেখতে লাগলো। লোকটা ঘরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেছে হাত মুখ ধুতে। স্বাস্থ্য সচেতন লোক জীবনে অনেক দেখেছে আকসা, কিন্তু এমন অতিরিক্ত হাইজেন মেনটেন করা মানুষ মেজবার আগে কাউকে দেখেনি। লোকটা হাত দিয়ে সামান্য একটা মশা মারলেও বোধ হয় সাথে সাথে ওয়াশরুমে যায় হাত ধুতে। আসার পর থেকে ব্যাপারটা বেশ খেয়াল করেছে ও। মেজবা বের হয়ে ভেজা মুখ তোয়ালেতে মুছলো। আকসা তখনও ঘরের মাঝ বরাবর ঠাই দাঁড়িয়ে। ও ভাবলো মেজবা বোধ হয় এখনই বিছানায় এসে ঘুমাবে, কিন্তু ঘটনা ঘটলো তার উল্টো। মেজবা কোনো কথা না বলে সোজা ব্যালকনির দিকে যেতে লাগলো। মেজবা,
আকসা এবার পেছন থেকে ডেকে উঠল। মেজবা পিছনে ঘুরে তাকিয়ে নির্বিকারভাবে জবাব দিল। জি। কেন? না মানে রাত তো অনেক হলো, আমাদের এবার ভোরে ফিরতে হবে তো আবার। মামুনি কিছুক্ষণ আগে বললেন কলে কাল নাকি সবাই নাটোরে যাবেন গ্রামের বাসায় খেজুরের রস আনতে। এখন না ঘুমালে ভোরে উঠে যাবেন কি করে? আমার ঘুম নিয়ে তোমার ভাবতে হবে না। মেজবা ধীরভাবে কথাটা বলে পুনরায় ব্যালকনির দিকে পা বাড়াতেই আকসা আবারও বলে উঠল। বেলকনিতে যাচ্ছেন কেন? সিগারেট খাবেন? আমি স্মোকিং করি না। আমার জন্য? মানে? মেজবা ব্রু কুঁচকে প্রশ্নটা করতেই আকসা মৃদু হেসে জবাব দিল। মানে পুরুষ সাধারণত দুই প্রকার হয়, এক পক্ষ ধূমপান করে ফ্যান্টাসির জন্য, আরেক পক্ষ অধূমপায়ী। তারা তাদের ঠোঁটকে সিগারেটের কালো ধোঁয়া থেকে সুরক্ষিত রাখে ভবিষ্যৎ বউয়ের হক যথাযথ আদায়ের জন্য। যেহেতু তাদের এই পৌরসিক ঠোঁটের উপর শুধুমাত্র তাদের স্ত্রীদেরই অধিকার থাকে। আকসার কথাগুলো শোনা মাত্র মেজবা এমনভাবে কপালে ভাঁজ ফেলে ব্রুকুসকে ওর দিকে তাকালো যেন দুনিয়ার সবচেয়ে জঘন্য এবং বেরসিক কথা শুনেছে। মেজবা আকসাকে উপেক্ষা করে প্রায় চলেই যাচ্ছিল। তখন আকসা মুখ মোছার জন্য শাড়ির আঁচল ওঠাতেই মেজবা হঠাৎ দাঁড়িয়ে গেল। পুনরায় পেছনে ফিরে এসে আকসার সামনে দু কদম এগোলো। হাত দুয়েক দূরত্ব বজায় রেখে মেজবা প্যান্টের পকেটে দুই হাত রেখে মুখ উঁচু করে দাঁড়িয়ে কঠিন সুরে বলল। এই শাড়ির আঁচল যেন আর কখনো উপরে না ওঠে। শাড়ি পরলে ভালোভাবে পরবে। পশ্চিমাদের মতো শাড়ি পরা আমার পছন্দ নয়। শাড়ি হলো আমার মা চাচিদের মার্জিত পোশাক। পরলে তাদের মতো করেই পরবে, নাহলে পড়া বাদ দেবে। এই কথা আজই ফার্স্ট অ্যান্ড লাস্টবারের মতো বলছে। আর কখনো বলবো না আমার ওয়াইফের শরীর অন্য কোনো পুরুষ দেখুক। এটা আমি টলারেট করবো না। স্পষ্ট বলে রাখলাম, মাইন্ডেড। আপনি নিজেই তো এখনো পর্যন্ত দেখেননি। আকসার কথাটা শুনে মেজবা দাঁড়িয়ে গেল, তবে পিছু ফিরে তাকালো না। আকসা আকুল হয়ে রইল। মেজবা পেছনে ফিরে কিছু অন্তত বলুক, কিন্তু মেজবা ওর দিকে ফিরেও তাকালো না। গটগট পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। এ মুখো হলো না আর। আকসা বিড়বিড় করে বলল, নিজেও দেখবে না, আবার এমন কঠোর কথাও শোনাবে। ভোর প্রায় 5:30 বাজে তখন। আকসার যখন ঘুম ভাঙলো তখনও নিজেকে মেজবার বাহুতে অবস্থান করতে দেখে ব্রু কুঁচকে ফেলল। রাতে তো মেজবা ব্যালকনিতে চলে গিয়েছিল। এরপর আকসা সোজা এসে বিছানার এক পাশে ঘুমিয়ে পড়েছে। তারপর আর কিছু মনে নেই ওর। এখন ঘুম ভাঙার পরে নিজেকে বিপরীত পাশে মেজবার বুকের ওপরে দেখে হতচকিত হলো ও। আকসার খোলা চুলগুলো মেজবার মুখের ওপরে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আকসা মনে করার চেষ্টা করতে লাগলো রাতে আর কিছু হয়েছে কিনা। আকসার মাথায় নানান কথা ঘুরছে। তখনই মেজবার চোখ মিলে তাকালো। সবে ঘুম ভেঙেছে, চোখ হালকা লাল হয়ে আছে। বোধহয় রাতে ঘুম ভালো হয়নি। মেজবাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আকসা তড়িৎ গতিতে চট করে সরে গেল ওর মায়ের ওপর থেকে। গতকাল রাতে শাড়িটা আঁচলটা গায়ের ওপরে দুই পাশ থেকে ভালোভাবে টেনে নিয়ে ঘুমালেও এখন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বিছানার এক কোণে মেঝের ওপর ঝুলে পড়ে আছে আঁচলটা। আকসা দ্রুত আঁচল টেনে এনে গায়ের ভালোভাবে জড়িয়ে নিল। মেজবার দিকে তাকাতেই দেখলো মেজবা বালিশে হাত ঠেকিয়ে শুয়ে নির্বিকারভাবে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আকসা চরম বিব্রত বোধ করলো। কিঞ্চিত সরে বসে চড়ে গলায় মেজবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি বিছানায় কেন? ফ্লোরে থাকার কথা। নিজ প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্নটা পেয়ে আকসার মেজাজ প্রচন্ড খারাপ হলো। ও আরো জোর গলায় বলল, আপনি তো বেলকনিতে ছিলেন, তাহলে বিছানায় এসেছেন কি কারণে? As my wish. Why should I give an explanation? মেজবার ধুরো জবাবটা শুনেও আকসা দমে গেল না, বরং বিছানার চাদর টেনে ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ ভ্রু কুঁচকে বলল, ওকে, মেনে নিলাম আপনার ইচ্ছা। আপনি আমাকে এই বিষয়ে কোনো কৈফিয়ত দেবেন না, তবে এই কথাটা অন্তত বলবেন আপনি আমার কাছে কেন এসেছেন। লজ্জা করে না সুযোগের সদ্ব্যবহার করতে?
একটা মেয়ের অজান্তে তার সাথে বাজে কাজ করার চেষ্টা করেন কোন বিবেকে? আকসার রাগে শরীর কাঁপছে, ইচ্ছে হচ্ছে এখনই মেজবার গাল বরাবর জোরে সোরে একটা থাপ্পড় বসিয়ে দিতে। তবে নেতা তোই বয়সে বড় বিধায় আকসা নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেজবা এবার শোয়া থেকে উঠে বসলো। আকসার মুখোমুখি বসে ওর চোখের সামনে আঙুল রেখে বলল, কাম অন, আমি তোমার কাছে যাইনি, বরং তুমি নিজ জায়গা ছেড়ে আমার কাছে এসছো। মেমোরি কি খুব বেশি উইক তোমার? মনে করে দেখো, রাতে কোথায় ঘুমিয়েছিলে তুমি? ঘুমালে তো কোনো হুঁশ থাকে না তোমার। পাশে যে একজন নিরীহ মানুষ ঘুমিয়ে থাকতে পারে সেটাও ফিল করতে পারো না। গায়ে মাথায় হাত পা উঠিয়ে দাও, মানুষের উপর টর্চার করে ছাড়ো। ফার্দার এমন কিছু করলে ধাক্কা মেরে ফেলে দেবে বিছানা থেকে, পাগল ছাগল। মেজবার কথা শুনে আকসা এবার ভালোভাবে খেয়াল করে দেখলো ওর রাতে ডান পাশে ঘুমালেও বাম পাশে চলে এসেছে পরে। ঘুমের ঘোরেই এই ঘটনা ঘটেছে। এদিকে আকসা আরো মেজবার ওপরে চড়াও হচ্ছিল। তবে মেজবার এই কথার বিপরীতেও আর পাল্টা কিছু বলতে পারলো না। ওদিকে সাথী বাইরে থেকে ডাকছে। সকালের নাস্তাটা সেরে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বে ওরা। বাসায় ফিরে আবার ব্যাগপত্র গোছাতে হবে। সেখান থেকে দুদিনের জন্য নাটোরে। নাটোর লালপুর উপজেলা হালসা গ্রাম। এই গ্রামে মেজবার খালামনির বাড়ি। আজ সবাই বেড়াতে এসেছেন এখানে। মেজবা আসা মাত্রই খালাতো আর মামাতো ভাইদের সাথে বেরিয়েছে। আকসা, মিহি আর রিমুর সাথে সরিষা খেতে ঘুরতে এসেছে। বাকিরা সবাই বড় ঘরে বসে গল্পগুজব করছেন। আকসাদের ওর শাশুড়ির বলেছেন বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসতে। দুপুরের খাবার সময় হতে এখনো ঘন্টা খানিক, আর যেহেতু এখানে বেশি দিন থাকাও হচ্ছে না এবং একই সাথে ঘোরার জায়গাও অনেক, তাই সময় নষ্ট, সময় সুযোগ পেলেই চারপাশে ঘুরে দেখা হোক ভালো। নচেত ঘোরাঘুরির জন্য দুদিন তুলনামূলক খুব কম সময়। আকসা ফোন ক্যামেরায় মিহি আর রিমুকে ফটো তুলে দিতে ব্যস্ত ছিল। হঠাৎ একটা নোটিফিকেশন আসায় স্ক্রিনে চোখ রাখতে স্বয়ংক্রিয়ভাবে ব্রু কুঁচকে গেল আকসার। পর মুহূর্তে ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জোরপূর্বক মুখে সামান্য হাসির রেখা টেনে এনে সামনের দিকে এগিয়ে গিয়ে মিহিদের বলল, তোমরা একটু এদিকে ঘুরতে থাকো, আমি ওপাশে গেলাম। মিহি আবার আকসার লেজুর বলা চলে। আকসার প্রায় সমবয়সী হওয়ায় ওকে ছাড়তেই চায় না। ওদের জমিও ভালো। মিহি আবদার করে বলল, আমরাও তোমার সাথে আসি ভাবি। আকসা তৎক্ষণাৎ মাথা নেড়ে দ্বিরুক্তি করে বলল, না না, তোমরা এখানে ঘোরো না। ওই দেখো, ওখানে কত সুন্দর একটা প্লেস, দারুণ ফটো আসবে, কিন্তু একটু পরেই রোদ পড়ে যাবে আবার, তখন ছবি ভালো আসবে না। এখনই সময় থাকতে গিয়ে তুলে আসো। আমি আশেপাশেই আছি, কিছুক্ষণ পর এসে তোমাদের সাথে ফিরবো। আকসা এ নিয়ে বিনিয়ে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিল। মিহি আর রিমু কিছুটা দূরে যেতেই আকসা দ্রুত সরে গেল সেখান থেকে। সরিষা ক্ষেতের আশেপাশে অনেক গাছপালা। একটা বড় তাল গাছের পাশে গিয়ে দাঁড়ালো আকসা। সেখান থেকে উকি দিয়ে দেখে নিল এখানে দাঁড়ালে দূর থেকে ওকে ভালোভাবে লক্ষ্য করা যায় না। এবার নিশ্চিন্ত হলো ও। স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনের লক খুলে তড়িঘড়ি করে কাজটা করতে লাগলো। কল রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে মৃদু হাসলো আকসা। এরপর প্রায় মিনিট 15 সময় এক টানা কথা বলল ও। যতক্ষণ কথা বলল পুরোটা সময় ওর ঠোঁটের কোণে হাসি লেগে রইল। দুপুরে আকসাদের খেতে দেওয়া হয়েছে ছাদে। বাড়ি ভর্তি মানুষজন। নিচতলায় মেজবার খালার বড় জায়রা থাকেন, ওপরতলায় তারা। দোতলায় ডাইনিং এ বড়রা সবাই খেতে বসেছেন। মেজবা ডাইনিং এ বসতে যাচ্ছিল, মিহি বড় ভাইকে টেনে নিজেদের সাথে নিয়ে এসেছে। আকসার পাশেই ভাইকে বসিয়ে দিয়েছে ও। আকসার মনোযোগ ফোনের দিকে ছিল। মেজবাকে আসতে দেখে নড়ে চড়ে বসলো ও। লোকটা বোধহয় মাত্রই ফিরেছে এখানে। এতক্ষণ কোথায় ছিল কে জানে। আকসা অবশ্য জিজ্ঞাসা করবে না। ও আর চোখে মেজবাকে দেখলো। মেজবা পাশে বসা মামাতো ভাই আফিফের সাথে কথা বলতে ব্যস্ত। পাশে মিহিও রিমুর সাথে গল্প করছে। বাকিরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলায় ব্যস্ত।
আকসা এই ফাঁকে পায়ের কাছে রাখা ফোনটা ধীরে ধীরে তুলে নিল। ফোনে কল এসেছে মাত্র, এদিকে সামনে খাবার দেওয়া হচ্ছে। আকসা দ্বিধান্বিত হলো, হাত কাঁপছে ওর, কি করবে বুঝতে পারছে না। এখন খাবার না খেয়ে উঠলে সকলের চোখে পড়বে, আবার এদিকে কল রিসিভ করাও জরুরি। সে যেভাবেই হোক এখান থেকে উঠতে হবে। খালামণি খাবার বেড়ে দিচ্ছেন সামনে। আকসা হঠাৎ পানির বোতল একটা তুলে নিয়ে উঠে গেল। খালামণি ওকে মাদুর থেকে উঠে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ আম্মু? এই তো একটু মুখ ধুতে যাচ্ছি খালামণি, জানি না কি হয়েছে, মুখে জ্বালা পোড়া করছে অনেক। আকসা মৃদু হাসার চেষ্টা করে কথাটা বলল। খালামণি বলল, আচ্ছা যাও, বলতে দেরি, ওর চট করে সরে যেতে দেরি হলো না? খালামণির এই বাড়িটা মান্দা আমলের মাঝারি আকৃতির দোতলা বাড়ি। গ্রাম হিসেবে এমন বাড়ি সচরাচর দেখা যায় না, তবে যৌথ পরিবারের জন্য একদম যথোপযুক্ত বলা চলে। এই বাড়ির ছাদটা ঠিক সোজাসাপটা নয়, বরং এটা কতগুলো ভাগে বিভক্ত বলা যায়। ছাদের পেছন দিকে বেশ খানিকটা অংশ রয়েছে। সামনের দিকে বসলে পেছন দিকটা দেখা যায় না, মাঝখানের দিক চিলে কোঠার দেয়ালের জন্য আড়াল হয়ে থাকে। আকসা সেদিকেই চলে আসলো দ্রুত। ফোন সাইলেন্ট করা ছিল ওর, তখনও অনবরত বেজেই চলেছে। ও চটপট কল রিসিভ করে কানে ধরে অস্থির কণ্ঠে বলল, খেতে বসেছি আমি, এখন কল দিয়ে না প্লিজ, কেউ দেখে ফেলবে তো। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলা হতেই আকসা মৃদু হেসে বলল, জানি আমাকে তো প্রয়োজন আপনার, আমাকে যে খুব লাগবে সেটাও জানি, তবে একটু সময় দেবেন তো। আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবতে হবে। যতই হোক এতদিন পর, তাও ফেরাটা কি এতই সোজা? যদি না ফেরা হয় তখন তখন আপনি কি করবেন? দুঃখে বিরহে নদীতে ঝাঁপ দেবেন? আকসা কথা বলতে বলতে মৃদু হাসলো। ওপাশ থেকে বিপরীত ব্যক্তি কথা বলতেই ও পুনরায় বলল, জি না, কেউ কিছু জানে না, আমি জানতেও দিব না। চাই না এদিকে কেউ কিছু জানুক বা আমায় সন্দেহ করুক। আমি কারো কাছে ধরা পড়তে চাই না। আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, সব সময়ই থাকবে। আপনি যেটা চান সেটাও হবে, কিন্তু আমায় একটু সাবধানে চলাফেরা করতে হবে। আপনি প্লিজ অসময়ে কল দেবেন না, ধরা পড়ে গেলে সমস্যা হবে। আপনি আমাকে রাতে কল দিন, তখন আমি লুকিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করবো, ওটা বেস্ট সময়। আকসা, পেছন থেকে ধীর কণ্ঠস্বরটা শোনা মাত্র আকসার হৃৎপিণ্ড কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে দ্রুত ফোন কান থেকে নামিয়ে কল কেটে দিল ও। চকিত পিছু ফিরে দেখলো, ওর থেকে ঠিক হাত দুয়েক দূরে মেজবা কঠিন মুখে দাঁড়িয়ে আছে। আকসা হতচকিত হয়ে মেজবার চোখে চোখ রাখলো। ব্রু কুচকে আছে তার, হাত দুটো প্যান্টের পকেটে, চোখ সরু, তীক্ষ্ণ সরু সেই চোখ জোড়া আকসার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর মুখ পড়েছে যেন। আকসা না চাইতেও পিছু সরে গেল কিছুটা। মেজবা ধীর পায়ে এগিয়ে আসলো ওর দিকে। আকসা একেবারে ছাদের রেলিং এর সাথে মিশে গেল। হাতের ফোনটা ওড়নার নিচে লুকিয়ে ফেলল দ্রুত। তীক্ষ্ণ দৃষ্টিতে মেজবা এই কাজটা খেয়াল করে আকসার দিকে দৃষ্টি ফেরালো। মেজবাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আকসার বুক ধুকপুক করতে লাগলো। খেতে যাচ্ছি, খালামণি ডাকছে বোধহয়। আকসা কোনো রকমে কথাটা বলে দ্রুত যাওয়ার জন্য মেজবাকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে ওর হাত খপ করে টেনে ধরলো মেজবা। আকসার হৃদস্পন্দন যেন কেউ খামচে ধরেছে। এই মুহূর্তেই এমন অনুভূতি হচ্ছে ওর, একটা ঢোক গিলে নিল ও। আকসাকে সামনে টেনে এনে দাঁড় করালো মেজবা। আকসার বুক ধুকপুক করে উঠল, শরীর অবশ হয়ে যেতে লাগলো ওর। মেজবা ধরা গলায় প্রশ্ন করলো, নার্ভাস তুমি? আকসা ঘন ঘন মাথা নেড়ে জবাবটা দেয়, তাহলে কি ভয় পাচ্ছ? না। মেজবার প্রশ্নে আকসা কিঞ্চিত চমকে উঠে জবাবটা দিল। ওর কথা শুনে মেজবা সামান্য হাসলো। হাসিটা কেমন অদ্ভুত, বোঝা গেল না ঠিক কি কারণে হাসলো। আকসা মেজবার পুরো মুখে দৃষ্টি বিচরণ করে লোকটার হাব ভাব বোঝার চেষ্টা করে লাগলো। মেজবা সামান্য ঝুঁকে গম্ভীর গলায় বলল, জানো তো মানুষ কখন ভয় পায়? কখন?
আকসা কাপা কাপা গলায় পাল্টা প্রশ্ন করলো। মেজবা জবাব দিল। মেজবা এমন সরাসরি প্রশ্ন করাতে আকসার চোখের পাতা কাঁপলো। ও আমতা আমতা করতে লাগলো। মেজবা আমি আসলে খিদে পেয়েছে, খেতে যাব। আকসা পুনরায় পা বাড়াতে মেজবা ওকে টেনে আনলো আবার। এবার আর হাত ছাড়লো না, মনে রাখলো শক্ত করে। হাতের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে এনে রেলিংয়ের সাথে মিশিয়ে নিল ওকে। মেজবা একদম শান্ত, কিছু হয়নি যেন। ওর চোখে মুখে নির্বিকার তো। আকসা বুঝতে পারছে না মেজবা কিছু বুঝেছে কিনা। লোকটার হঠাৎ এখানে আসার কি দরকার ছিল। আকসার ভেতরে ভেতরে প্রচন্ড আফসোস হতে লাগলো। কেন যে এখন এখানে আসতে গেল, পরে কথা বললেও তো হতো। মেজবার নিয়মিত ব্যায়ামকৃত শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না আকসা। মেজবা ওকে সামনে প্রশ্ন করেই চলেছে। কেন ভয় পাচ্ছ? কি করছো? এসব কিন্তু আকসা কোনো জবাব দিতে পারছে না। এবার মেজবা হুট করেই বলে উঠল। রাতে কার সাথে এত জরুরি কথা তোমার? কে সে ব্যক্তি যার সাথে রাতে লুকিয়ে কথা বলতে হয়? দিনে বলা যায় না? বলো আমাকে, আমারও তো জানা দরকার। কুইক আকসা, খাওয়া ছেড়ে উঠে এসছে, টাইম ওয়েস্ট করো না আমার। আকসা থুতনি উঁচু করে ধরে বারবার প্রশ্ন করতে লাগলো মেজবা। আকসা পারলেই কেঁদে ফেলে এবার। মুখের এক্সপ্রেশন আপাতত তেমনই ওর। মেজবা ওর এই কষ্টদায়ক অবস্থা দেখেও গলল না। আকসাকে এবার টেনে ছাদের ওপরে সেই ছোট্ট চিলেকোঠা ঘরটার ভেতরে নিয়ে গেল। আকসা ভয় পেল। মেজবা ওকে ভয় পেতে দেখে বলল, ভয় নেই, তোমাকে এখানে আটকে রেখে যাব না। চাই না আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার কথাবার্তা কেউ শুনুক। আমাদের ভেতরকার কনভারসেশন কারোর সামনে রিভিল করতে চাই না আমি। তোমাকে ছেড়ে দেবো আকসা, কিছু বলবো না। জাস্ট আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি। আকসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেঁদে ফেলবে এমন একটা অবস্থা। মেজবা ওর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে জবাবের আশায়। তবে আকসা একেবারে নিশ্চুপ, একটা কথাও বের হচ্ছে না ওর মুখ থেকে। হঠাৎ হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা ফোনের স্ক্রিন জ্বলজ্বল করে উঠল। আকসা একবার ফোন দেখে সামনে তাকিয়ে দেখলো মেজবা কঠিন মুখে ওর ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনে কল এসেছে, সেটাই স্ক্রিনে ভেসে উঠেছে। মেজবা তড়িৎ গতিতে ফোনটা টেনে নিল আকসার হাত থেকে। কল রিসিভ করার চেষ্টা করলো, তবে কোনো লাভ হলো না। কল রিসিভ করতে হলে আগে ফোনের লক খুলতে হবে। মেজবা আকসাকে কঠিন সুরে জিজ্ঞেস করলো, লক বলো। বলবো না আমি। আকসা আতঙ্কিত হয়ে বারবার মাথা নেড়ে জবাবটা দেয়। মেজবা এবার ছেড়ে দিল ওকে। ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল ঘরে পড়ে থাকা কাগজপত্রের স্তূপের উপর। আকসা ভয়ার্ত চাহনিতে দেখলো মেজবাকে। মেজবা ধীর স্বরে বলল, পৃথিবীতে দুই ধরনের মানুষকে আমি সবসময় ঘৃণা করি। তাদের মধ্যে এক পক্ষ হলো প্রতারণাকারী। প্রতারকদের আমি ঘৃণা করি। ওয়ান্স এ চিটার, অলওয়েজ এ চিটার। দ্যাটস ওয়াই আই হেট চিটার্স। গম্ভীর গলায় কঠিন সুরে কথাটা আকসার দিকে ইঙ্গিত ভাবে ছুড়ে দিয়ে মেজবা উল্টো দিকে ফিরে এক কদম পা বাড়াতেই আকসা আচমকা পেছন থেকে মেজবার হাতে বাহু গলিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কান্নারত স্বরে বলে উঠল, আমি প্রতারক না মেজবা। প্রতারক নও তুমি? না, আমি প্রতারক নই। মেজবার প্রশ্নের জবাবে আকসা কথাটা বলে আরো শক্ত করে ওর শার্টের বোতামের দিকটার অংশ খামচে ধরল। মেজবার পরনের পিস রঙা শার্ট আকসা ধরে রাখার কারণে দুমড়ে মুচড়ে অগোছালো হয়ে গেছে। মেজবা একবার নিজের পরিহিত শার্টের বুকের অংশে জোরালোভাবে খামচে ধরে রাখা চিকন হাতটা এক পলক দেখে শক্ত গলায় গম্ভীর স্বরে বলল, আস্তে ধরো, ব্যথা পাচ্ছি। মেজবার কথাটা শোনা মাত্র আকসা ধীরে ধীরে হাতের মুঠো আলগা করে নিল। মেজবা সরে দাঁড়িয়ে ওর মুখোমুখি হলো। আকসার চোখে চোখ রেখে ধীরতার সহিত বলল, চোখ সরবে না। যা প্রশ্ন করব সেগুলির সঠিক জবাব দেবে। কার সাথে কথা বলছিল ফোনে? আছে একজন। একজনটাকে ডিটেলস বলো। বলতে পারবো না। ওয়াই? জানি না। জানো না মানে? আকসার দিকে আরো খানিকটা এগিয়ে গিয়ে চড়া গলায় প্রশ্নটা করলো মেজবা। আকসা নতমুখে পুনরায় জবাব দিল, জানি না আমি।
কথাটা বলেই ও আরো এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বের হওয়ার পথ খোলাই ছিল, এই সুযোগে দৌড় দিল ও। মেজবা চাইলে ওকে আটকে রাখতে পারত, তবে স্বেচ্ছায় ছেড়ে দিল। বিড়বিড় করে ধীর গলায় বলল, ওকে। দুপুরের খাবার খাওয়ার পর সবাই বেরিয়েছে পাশের গ্রামে। একটা বিল আছে, সেখানে যাবে বলে। সেই গ্রামে যাওয়ার জন্য একটা মাঝারি আকৃতির নদী পাড়ি দিতে হয়। মেজবার ওর কাজিন ব্রাদার্সদের সাথে হাটে যাওয়ার কথা ছিল, তবে মিহিরা বিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা জানানোর পর মেজবা আম্মা ছেলেকে বললেন ওদেরকে বিলে নিয়ে যেতে, সাথে বড় কেউ না গেলে হয় না। মামুনির কথা শুনে মেজবা ভাইদের নিয়ে ওদের সাথে এসেছে। ঘাটে দুটো নৌকার খুঁটিতে বাঁধা ছিল, মধ্যম আকৃতির ডিঙি নৌকা। এই নদীতে এমন নৌকাগুলোই বেশি চলাচল করে, বৈঠা দিয়ে বাইতে হয়। একটা নৌকায় 4 জনের বেশি ওঠা নিষেধ। তাহসিন, রিমু, মিহি আর মেজবার মামাতো ভাই আফ্রিদ একটা নৌকায় উঠল। আকসা ওদের সাথে একই নৌকায় যেতে চাইছিল, তবে দুর্ভাগ্যবশত দেরি করে ফেলেছে ও। ওরা সবাই আগে উঠে গেছে। আরেকটা নৌকা আছে, এটাতে আরফিফ, মেজবা আর আকসার ওঠার কথা। মাঝি দ্রুত উঠতে বললেন। আফিফ আগে উঠে অপর প্রান্তে গিয়ে বসে পড়ল। মেজবাও উঠে গেছে নৌকায়। আকসা দাঁড়িয়ে আছে দ্বিধান্বিত হয়ে। এই নৌকায় এত সহজে উঠল কিভাবে তারা? পা রাখলেই তো নৌকা নড়ে চড়ে ওঠে। আকসা ভয় পেল, এখন নৌকা আর উঠতে গিয়ে যদিও পড়ে যায়। সবচেয়ে বড় কথা, পানিতে পড়ার ভয় কম, মানুষ ইজ্জত যাওয়ার ভয়টা বেশি। ও পড়ে গেলে নিশ্চয়ই সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করবে। সামনাসামনি না করলেও মনে মনে তো নিশ্চয়ই হাসবে। আকসা ঘাটে দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল। তখন মেজবা নৌকার মাঝখান থেকে এগিয়ে আসলো ওর কাছে। এতক্ষণ দূর থেকে দেখছিল ওকে, ওর জন্যই অপেক্ষা, না হলে এখন নৌকা নদীর মাঝ বরাবর অবস্থান করত। শখের মতো দাঁড়িয়েছো কেন? মানুষকে অপেক্ষা করাতে খুব ভালো লাগে, তাই না? শখ হয়ে গেছে এটা তোমার? আকসা চট করেই বুঝতে পারলো মেজবা কি বোঝাতে চাইছে। এর আগেও একবার আকসা ওকে অপেক্ষা করিয়েছে, সেটা ইঙ্গিত করে কটাক্ষ করা হচ্ছে। আকসা সরাসরি বলল, ভয় পাচ্ছি নৌকায় উঠতে, যদি পড়ে যাই। হ্যাঁ, তো মানুষ উঠেও পড়লো না, আর তুমি একাই পড়ে যাবে? মেজবার অপমানজনক কথাবার্তায় আকসার কান গরম হয়ে গেল। লজ্জায় মুখ নুয়ে ফেলল ও। মেজবাওকে ব্রুকুচকে দেখে বিরক্তির স্বরে উচ্চারণ করে এরপর বলল, দেখি, এদিকে আসো। মেজবা ডান হাতটা বাড়িয়ে দিল। আকসা আর এই সুযোগ হাতছাড়া করল না। চট চলতি মেজবার হাত ধরে নিল। মেজবা এক হাত দিয়ে ওকে টেনে নিজের কাছে এনে নৌকার ওপরে এক প্রকার পাঁচকলা করে তুলে নিল। মেজবার শক্তপোক্ত হাতটা তখনও আকসার পিঠে। নৌকায় ওঠা মাত্র আকসা ঝটকা মেরে মেজবার হাত সরিয়ে দিল। মেজবা কঠিন চোখে একবার দেখল ওকে, পরপরই ওর দিক থেকে সেই যে দৃষ্টি ফিরিয়ে নিল। বাকিটা সময় আর তাকালোই না সেদিকে। চলন বিলটা দেখতে মোহনীয়। সাধারণত বিল দেখার মতো অন্যান্য সুন্দর হয় না, তবে এই বিলটা ভীষণ সুন্দর। ঘুরে দেখার মতো জায়গায় বটে, তবে শীতের শেষার্ধ সময়কাল হলেও এই বিলের আশেপাশে নাকি এখনো প্রায় জোকের বিচরণ ঘটে। যেহেতু এই বিলে সারা বছরই পানি থাকে, এদিকে আসার পথে স্থানীয়দের কাছে এমন সতর্ক বাণী শুনতে শুনতে এসেছে ওরা। তখনই সন্ধ্যা নামেনি ধরণীর বুকে। আধা লগ্নের আগমন হতে এখনো কিছুটা সময় বাকি। প্রায় চারিদিকে সন্ধ্যার একটা আবছাওয়া পড়েছে। আলো আধারের খেলা চলছে। সবার সামনে মেজবার মামাতো ও খালাতো ভাই আফ্রিদ, আফিফ আর তার সাথে তাহসিন হাঁটছে। আফিফরা গাইডের মতো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয় হওয়ায় সবকিছু চেনে ওরা। ওদের পেছনে মিহি আর রিমু, তার পেছনে আকসা ওদের থেকে হাত কয়েক দূরত্বে হাঁটছেও। একেবারে পেছনে মেজবা লোকটার ফোনে কল এসেছিল, কথা বলতে বলতে পিছিয়ে গেছে। আকসা একবার কৌতূহলী হয়ে ঘুরে দেখেছিল মেজবা কার সাথে যেন খুব গম্ভীর হয়ে কথা বলছে। কপালের ভাঁজও খেয়াল করেছে ও। বোধহয় কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছিল। হঠাৎ আকসা
থমকে গেল। ওর চলমান পা জোড়া যেন আটকে গেল পায়ের নিচে ঘাসের ওপরে। এক মুহূর্ত নিশ্চিন্ত হওয়ার জন্য শ্বাস আটকে রাখলো। এরপর উপলব্ধি করতেই জোরে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, তবে আকস্মিক বিহম্বলতায় মানুষ বোধ হয় প্রতিক্রিয়া জানাতে ভুলে যায়। আকসার ক্ষেত্রেও বর্তমানে ঠিক তাই ঘটেছে। আকসা আপাতত চিৎকার করার জোরও পাচ্ছে না গলায়, পা জোড়া নড়ছে না ওর, একদম রোবট বনে গেছে যেন। দাঁড়িয়ে আছো কেন এখানে? সামনের মানুষগুলো অনেকটা দূরে এগিয়ে গেছে। আকসা যে এখানে দাঁড়িয়ে সেই খেয়াল নেই তাদের। এমন মুহূর্তে পেছন থেকে পরিচিত পুরুষের কণ্ঠস্বরটা শোনা মাত্র আকসা যেন ধরে প্রাণ ফিরে পেল। এবার আশ্চর্যজনকভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে ঘুরে দাঁড়ালো যেন। মেজবা এক হাত প্যান্টের পকেটে এবং অপর হাতে ফোন মুঠো করে রেখে দাঁড়িয়ে আছে। ওর চোখ আকসার উপরে, ভ্রু সংকুচিত। আকসার কোনো রকমই বলল,